গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত স্ত্রী, ৩ মেয়ে ও শ্যালকসহ ৫ জনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ। ১৪ মে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। পরিবারের সদস্যরা তাকে ফোরকান বলে ধারণা করলে গাজীপুরে সেই ঘটনার আসল সত্য বেরিয়ে এলো। দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা জানেন? আপনার মাথায় সম্ভবত উত্তরটা ঘুরছে। নিজের ঘর, নিজের শয্যা, নিজের সন্তানদের জড়িয়ে ধরে যেখানে একজন মানুষ সবচেয়ে শান্তি খুঁজে পায়। কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় সেই শয্যায় এক রাতেই পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। আর সেই মৃত্যুপুরী তৈরি করেছিল ঘরের ভেতরে একজন মানুষ, যাকে বলা হয় সংসারের প্রধান, বাবা, স্বামী। এমন একটা রাত যেখানে ঘুমন্ত স্ত্রীকে জানালার সাথে বেঁধে ফেলা হয়, গলায় সোনার চেইন পরিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়, আর পাশে নিজের হাতে যে সন্তানগুলোকে গলাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। সে রাতের কাহিনী কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা বাস্তব, এটা ঘটেছে আমাদের চোখের সামনে। প্রিয় দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে নিহত করার যে ঘটনা ঘটেছিল তার পিছনে এক ভয়াবহ গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটে গিয়েছে। এমন কিছু তথ্য সামনে এসেছে যা রীতিমতো জাতি অবাক হয়ে গিয়েছে। সকলে ধারণা করেছিল সেই ফুরকান অর্থাৎ সেই স্বামী এবং সন্তানদের বাবা সে নিজে এই কর্মকাণ্ড করেছিল, কিন্তু অবশেষে সেই ফুরকানেরও মৃতদেহ পাওয়া গিয়েছে। পদ্মা সেতুর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে শনাক্ত করা হয়েছে। কিন্তু তিনি নিজে কি শেষ করে দিয়েছেন, নাকি তার পরিবারকে শেষ করে দেওয়ার পর তাকেও অন্য কেউ শেষ করে দিয়েছে, এই বিষয়গুলো আজকে আপনাদের কাছে ক্লিয়ার করবে। এই ভিডিওতে কিছু ভয়াবহ তথ্য আপনাদের কাছে দিতে যাচ্ছি, তাই লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত স্ত্রী, ৩ মেয়ে ও শ্যালকসহ ৫ জনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ। ১৪ মে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। পরিবারের সদস্যরা তাকে ফোরকান বলে ধারণা করলেও লাশ উদ্ধার ও ডিএনএ পরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ জানায়, ঘটনার পর ফোরকানকে গ্রেফতারে একাধিক টিম অভিযান চালায়। পরে মেহেরপুরে এক বাস হেল্পারের কাছ থেকে তার মোবাইল উদ্ধার করা হয়। ওই হেল্পার পরে জানান, মোবাইলটি তিনি পদ্মা সেতুতে পেয়েছিলেন। এরপর সেতুর সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে ব্যাগ ও মোবাইল রেখে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। পুলিশ বলছে, ব্যবহৃত প্রাইভেট কারটি ঢাকার পল্টনের একটি রেন্টে কার প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হয়েছিল। আপনারা জানেন যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে কাপাসিয়ায়, যে হাজব্যান্ড কর্তৃক তার স্ত্রী ৩ সন্তান এবং তার শ্যালককে নৃশংসভাবে খুন করে, যেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনার পরপরই আমার 3টি টিম বাইরে কাজ করে। আমার ডিবি টিমটি চলে যায় গোপালগঞ্জে, মূল আসামি যে ফোরকান তার এলাকায়, এবং আরেকটি টিম আমার কাপাসিয়া টিম যশোর বেনাপোলে যায় যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। এর মধ্যে আমরা বিভিন্ন ব্লক করে দিই তার পাসপোর্ট এবং আনুষঙ্গিক, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে একটাই ধারণা হয়েছিল যে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে, যার জন্য আমাদের জেলা পুলিশের কাপাসিয়া থানার একটি দল আয়ন নেতৃত্বে ওইখানে যায়। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথায় থেকে পেয়েছে। সে বলে যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে, সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। আমাদের কাছে আপডেট এই পর্যন্তই আছে। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে। আর যে গাড়িতে করে সে গেছে, গাড়িটিও শনাক্ত হয়েছে। এখন সে আদৌ পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বাট এই ব্যক্তি যে ফোরকান, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো
যে সেই ব্যক্তি ফোরকান, বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তি ফোরকান। আমরা এখনও কিছুই ধারণা করতেছি না, যেহেতু এটা তদন্তের পর্যায়ে। আমরা ভিডিওটি বাদীকে এবং বাদীর আত্মীয় স্বজনকে দেখিয়েছি, অর্থাৎ শারমিন যে মারা গেছে তার বাবা, তার 2 ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন প্রায় 8-10 জনকে আমরা দেখিয়েছি। তারা এটা ধারণা করেছে। একইভাবে ফোরকানের যে ভাই জব্বার এবং ওইখানকার একজন মেম্বার সহ আরও কয়েকজনকে আমরা দেখিয়েছি, তারা ধারণা করেছে, কিন্তু কেউই কনফার্ম করতে পারে না। নিরাপদ জায়গা কোনটা জানেন? আপনার মাথায় সম্ভবত উত্তরটা ঘুরছে। নিজের ঘর, নিজের শয্যা, নিজের সন্তানদের জড়িয়ে ধরে যেখানে একজন মানুষ সবচেয়ে শান্তি খুঁজে পায়। কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় সেই শয্যায় এক রাতেই পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। আর সেই মৃত্যুপুরী তৈরি করেছিল ঘরের ভেতরে একজন মানুষ, যাকে বলা হয় সংসারের প্রধান, বাবা, স্বামী। এমন একটা রাত যেখানে ঘুমন্ত স্ত্রীকে জানালার সাথে বেঁধে ফেলা হয়, গলায় সোনার চেইন পরিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়, আর পাশে নিজের হাতে যে সন্তানগুলোকে গলাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। সে রাতের কাহিনী কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা বাস্তব। এটা ঘটেছে আমাদের চোখের সামনে, এই দেশেই মাত্র কয়েকদিন আগে। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কি এমন ঘটেছিল সে রাতে যা একজন পিতাকে নিজের সন্তানের গলা কাটার মতো পর্যায়ে নিয়ে গেল? ঘটনা ধাপে ধাপে উন্মোচন করলে পুরো বিষয়টা আরো ভয়াবহ হয়ে ওঠে। ওই বাড়িতে সেদিন রাতে শুধু স্ত্রী সন্তান ছিল না, স্বামী দিনের বেলায় শ্যালককে বাড়িতে ডেকে এনেছিল। মানে পরিকল্পনাটা ছিল অনেকদিন আগে থেকেই। রাত যখন গভীর হয় তখন বাড়ির সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। ঠিক তখনই শুরু হয় সেই নরহত্যা। একে একে সবাইকে ঘুমের মধ্যে নিঃশব্দে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি সন্তানগুলো বুঝতে পারেননি যে তাদের বাবার হাত থেকে এসে হাজির হয়েছে। এই যে একটা ঠান্ডা মাথা এতটা পরিকল্পনা করে নিঃশব্দে 5 জনকে খুন করা, এটা কি স্বাভাবিক কোনো কাজ? হত্যার পরে যা করেছিল সেই ব্যক্তি, সেটা আরো একটা স্তর যোগ করেছে পুরো ঘটনায়। সে পালায়নি, সে আত্মহত্যা করেনি, সে বসে লিখেছিল একটা চিরকুট। আর সেই চিরকুটে লেখা ছিল সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে। একজন খুনি খুন করার পর ঠান্ডা মাথায় বসে নিজের যুক্তি লিখে যাচ্ছে, নিজেকে সমর্থন করার একটা বয়ান তৈরি করছে। এটা নিজে একা একটা চমকপ্রদ তথ্য। সেই চিরকুটে সে লিখেছে তার স্ত্রী বিদেশে বসে তার পাঠানো 10 লাখ টাকা আত্মসাৎ করেছে। ওই টাকা দিয়ে স্ত্রী নিজের নামে শ্বশুরবাড়ির পাশে সম্পত্তি কিনেছে। সে আরো লিখেছে তার স্ত্রী তার খালাতো ভাইয়ের সাথে পরোক্ষ সম্পর্কে জড়িয়েছিল। বিদেশ থেকে ফেরার পর খালাতো ভাই আর তার স্ত্রী মিলে তার সাথে দুর্ব্যবহার করত, এমনকি মারধর করা হয়েছে তাকে। সব কথা লিখে সে নিজে একটা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন, সে যা লিখেছে সবকিছু তার নিজের দাবি। স্ত্রী পরকীয়া করেছে এর কোনো প্রমাণ সে রাখেনি, টাকা শোধ হয়েছে এর কোনো নথিপত্র সে রাখেনি। কিন্তু একটা চিরকুটে নিজের যুক্তি লিখে 5 জনকে খুন করার বৈধতা দাঁড় করানোর চেষ্টা করেছে। একটু পেছনে গেলে পুরো ঘটনাটির পটভূমি বোঝা দরকার। লোকটি ছিল দীর্ঘদিন বিদেশে কাজ করেছে। প্রবাসী জীবন যখন সহজ হয় না, একা একা বিদেশের মাটিতে পরিবার ছাড়া, প্রয়োজন ছাড়া দিনের পর দিন শুধু কাজ করে যেতে হয়। এই অবস্থায় একজন প্রবাসী সবচেয়ে বড় আশ্রয় হয়েছে তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান। সে বিশ্বাস করে যে সে কত কষ্ট করেছে তার ফলটা তো পরিবারে পাচ্ছে। কিন্তু সে বিশ্বাস যখন ফাটল ধরে, যখন মনে হয় তার স্ত্রী তার পাঠানো টাকা নিজের নামে সম্পত্তি করেছে, অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন মানুষের ভিতরে যে ক্ষোভ জন্মায় সেটা কল্পনা করা কঠিন নয়। এটা নিশ্চয়ই একটা যন্ত্রণার জায়গা। কিন্তু যন্ত্রণা থেকে খুন হওয়ার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু একজন সুস্থ মানসিকতার মানুষ কখনো পারে না পেরোতে। এখানে আসে পুলিশের তদন্তে বেরিয়ে আসা সবচেয়ে চমকপ্রদ তথ্যটি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের সরঞ্জাম পেয়েছে। তাদের ধারণা লোকটি রাতে ঘরে বসে মাদক সেবন করছিল এবং মাদকের প্রভাবে তার মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। এই তথ্যটা পুরো ঘটনাকে অন্যভাবে দেখতে বাধ্য করেছে। মাদক আর মানুষের মস্তিষ্কের সম্পর্ক আমরা অনেকেই বুঝি না। মাদক শুধু শরীর নষ্ট করে না, এটা মানুষের যৌক্তিক চিন্তাভাবনার ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। একজন মানুষ যখন মাদকের অবস্থায় থাকে তখন তার নৈতিক মানবিকতা, ভালো মন্দ সবকিছু আর কোনো মনে রাখে না। তার মস্তিষ্ক সিদ্ধান্ত গ্রহণের অংশটা তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হয়তো সে মাদক সেবন করার আগে রেগেছিল, ক্ষোভ ছিল, কিন্তু মাদকটা সেই ক্ষোভকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। এবং সবচেয়ে বেশি যেটা ভয় লাগে সেটা হলো মাদকের প্রভাবে একজন মানুষ যে নিষ্ঠুর পরিণতি হতে পারে সেটা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, স্ত্রীর প্রতি ক্ষোভ, টাকা নিয়ে বিরোধ, পরকীয়া সন্দেহ, এসব থাকতেই পারে। এগুলো দিয়ে মানুষ ঝগড়া করে, মামলা করে, সংসার ভাঙে, আলাদা হয়ে যায়। কিন্তু সন্তান, নিজের সন্তান, ঘটনাস্থল থেকে যে ছবিগুলো বেরিয়ে এসেছে তার মধ্যে একটা বাচ্চার বয়স মাত্র 14 থেকে 15 মাস, একটা ছোট্ট শিশু যে এখনো ঠিকমতো হাঁটতেই পারে না, যে বাবা বলে ডাকতো, বাবার কোলে ঘুমিয়ে থাকতো, বাবার মুখের দিকে তাকিয়ে হাসতো। সে বাচ্চার গলায় কি কোনো মানুষ হাত দিতে পারে? সেই বাচ্চাটা কি তার বাবার কাছে কোনো শত্রু ছিল? সে কি কোনো অপরাধ করেছিল? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, কারণ কোনো যুক্তি এই
ব্যাখ্যা করতে পারে না। এটা কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটা পাগলামি, এটা মানব বিকৃত একটা মস্তিষ্কের কাজ। প্রবাসী পরিবারগুলো একটা বড় সমস্যা হলো দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকা। এই দূরত্বটা অনেক সময় সম্পর্কে ফাটল তৈরি করে। স্বামী বিদেশে, স্ত্রী দেশে, মাঝে মাঝে ফোনে কথা হয়, মাঝে মাঝে টাকা পাঠানো হয়। এই ফাঁক জায়গাটাতে অনেক কিছু ঘটে যায়। অনেকের ক্ষেত্রে স্বামী সন্দেহ করতে শুরু করে, অনেক ক্ষেত্রে আবার সত্যি কিছু ঘটে। কিন্তু সন্দেহটা যখন মাদকের সাথে মিশে যায় তখন পরিণতিটা যে কতটা ভয়াবহ হতে পারে, কাপাসিয়ার ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। আমাদের দেশে প্রবাসীদের এই সমস্যাটা নতুন নয়। প্রতি বছর এমন কিছু না কিছু ঘটনা শোনা যায় যেখানে প্রবাসী স্বামী ফিরে এসে কোনো না কোনো কারণে সংসারে অশান্তি তৈরি হয়। কিন্তু কাপাসিয়ার সেই ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে, কারণ এখানে শুধু স্ত্রীকে নয়, নিজের সন্তানদেরও করা হয়েছে। ঘটনার পর এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা বলার মতো নয়। পুরো গ্রাম স্তম্ভিত, মানুষ বিশ্বাস করতে পারছে না একই পরিবারের একজন এমন কাজ করতে পারে। প্রতিবেশীরা বলছে লোকটিকে আর এতদিন শান্ত মানুষ হিসেবে চিনত, কেউ কখনো ভাবতে পারেনি যে ভেতরে এতটা অন্ধকার লুকিয়ে রয়েছে। কিন্তু এটাই তো মাদকের সবচেয়ে ভয়াবহ দিক। মাদক আমাকে চিনতে দেয় না। আপনার পাশের বাড়িতে যে মানুষটিকে আপনি প্রতিদিন দেখেন তাকেও মাদক একদিন এমন পরিণতিতে ফেলে দিতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর সে কারণেই মাদকের বিরুদ্ধে লড়াইটা শুধু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর নয়, এটা সমাজের প্রতিটি মানুষের লড়াই। শেষ পর্যন্ত একটা কথাই বলতে হচ্ছে, আপনি যদি মনে করেন যে ওই স্বামীর উপর অত্যাচার হয়েছে, স্ত্রীর তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার টাকা চুরি হয়েছে, সে রেগে গিয়ে এই কাজটা করেছে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ যদি সত্যি ক্ষোভ থেকেই কাজটা হয়ে থাকে তাহলে শুধু স্ত্রীকে হত্যা করলেই হতো, কিন্তু সন্তানদের হত্যা করার কোনো যুক্তি এখানে আসে না। এটা শুধু একটা মাদকের বিকৃত একটা মস্তিষ্কের কাজ। আর সেই মাদক যারা সরবরাহ করছে, যারা বিক্রি করছে, তারা যেন ধরা পড়ে, সেটাই এখন সবচেয়ে বেশি দরকার। কারণ ওই মাদক বিক্রেতার হাতে এই 5 জনের রক্ত। সে সরাসরি মর্মান্তিক ঘটনার পিছনে আসল রহস্য কি? মূলত কে এই অপরাধী এবং সে কি নিজের সন্তানদেরকে শেষ করে দিয়েছে এভাবে? নিজেকে শেষ করে দিবে? এটা অসম্ভব। কেননা আমরা তার প্রতিশোধ এবং তার পরিবারকে শেষ করে দেওয়ার পরও কিন্তু তার অনুশোচনা দেখিনি। যদি দেখতাম তাহলে সে এরকম চিঠি লিখতো না। সে কিন্তু সেখানে বসে চিঠি লিখেছে, অর্থাৎ তার এই কাজ করার পরও তার মস্তিষ্ক ঠিক ছিল, সে স্থির ছিল। এজন্য সব কিছু বিস্তারিত লিখে দিয়েছে যে প্রবাসী থেকে সে লাখ লাখ টাকা দিয়েছে, সেই টাকা